উফ, আর পারি না রে তহিদ। কোমরটা যেন দু টুকরা হয়ে গেল। মনে হচ্ছে এই জমিতে আমার কবর হবে। আরে রাজীব ভাই, মহাজান বলেছে পশ্চিমের ওই নারকেল গাছের মাথায় রোদ চড়ে গেলেই আজকের মতো ছুটি, তারপরেই মিলবে আমাদের সারাদিনের মজুরি। সেই মজুরির আশাই তো পড়ে আছি, নইলে রাক্ষসের রোদে কে কাজ করে। দেখেছিস, চামড়াটা পর্যন্ত পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ গরম লোহা চিয়া চেক দিচ্ছে। পেটের আগুন নেভাতে হলে এই আগুনের সাথে লড়াই করতে হবে ভাই। আমার ছেলেটার মুখটা যখনই মনে পড়ে সব কষ্টটা ভুলে যাই। আজ টাকাটা পেলে ওর জন্য বাজার থেকে জামা কিনে নিয়ে যাব। আর আমার মেয়েটা, সে তো সেই সকাল থেকেই বলে রেখেছে বাবা আমার জন্য লুচি নিয়ে আসবে। ওর মায়ের আবার আবদার আজ রাতে একটু ভালো মন্দ খেতে চায়। রোজ রোজ ভর্তা ভাত আর ভালো লাগে না। ভাবির কথা ঠিকই, আমরা তো বাইরে কত কি দেখি, কিন্তু ওরা তো ওই চার দেয়ালের মধ্যেই বন্দি থাকে। ওদেরও তো একটু সাদা হাল্লাত করতে ইচ্ছে করে। ঠিক তাই, চল আর কথা না বাড়িয়ে কাজটা শেষ করি। যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি মহাজনের কাছ থেকে টাকাটা পাবো, তারপর সোজা বাজারের দিকে দৌড় লাগাবো। তারা গল্প করতে করতে আবার কাজে লেগে পড়ে। বাবা রাজীব, তহিদ, আজকের মতো কাজ শেষ, এদিকে আয়, তোদের পাওনা বুঝে নে। তারা দ্রুত পুকুরে হাত পা ধুয়ে মহাজনের সামনে গিয়ে দাঁড়ালো। এই নে তোদের আজকের মজুরি, দুজন ভাগ করে নে। তোদের কাজ আমার ভালো লেগেছে, তাই টাকা একটু বেশি করে দিলাম। আপনার অনেক মেহেরবানি মহাজন, সৃষ্টিকর্তা আপনার ভালো করুক। শোন, তোরা তো এখন বাজারের দিকেই যাবি, তাই না? জি মহাজন, ভাবছি বাজার হয়ে বাড়ি ফিরব। তাহলে তাড়াতাড়ি যা, আকাশটা ভালো করে দেখ। আমার মন বলছে আজ রাতে বড় ঝড় উঠবে। পশ্চিমের ওই মেঘগুলো ভালো নয়। আর শোন, জঙ্গলের ভেতর দিয়ে যে শর্টকাট রাস্তাটা গেছে ওটা দিয়ে রাতে ফেরার চেষ্টা করিস না, রাস্তাটা ভালো না, অনেক অঘটন ঘটে ওখানে। কেন মহাজন, কি হয় ওই রাস্তায়? আরে কত কি শোনা যায়, এখন তোদের ওসব শুনে কাজ নেই। তোরা সোজা বড় রাস্তা দিয়ে যাতায়াত করবি, যা এবার তোরা। রাজীব আর তহিদ টাকা ভাগাভাগি করে বাজারের পথের দিকে হাঁটা শুরু করল। চল ভাই, আগে মেয়ের জন্য লুচি আর ছেলের জন্য জামা কিনে নিই, তারপর বাকি টাকার হিসাব। আরে দাঁড়া, আজ আমার মাথায় অন্য পরিকল্পনা ঘুরছে। কে পরিকল্পনা? আজ আমরা বাড়িতে চাল ডাল নেব না। নিবে না মানে? তাহলে খাবে কি? আজ রাতে আমাদের দুজনের বাড়িতে উৎসব হবে। চল আজ একটা আস্ত মাংস, তোর ভাবি মাংসের ঝোল রান্না করবে, এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। কিন্তু মাংস কিনলে তো অনেক টাকা বেড়ে যাবে, বাকি মাসটা চলবে কি করে? আরে একদিনের জন্য ভাবিস না তো, রোজই তো আমরা হিসাব করে চলি। আজ নয় একটু বেহিসাবি হলাম। ছেলে মেয়েদের মুখের হাসিটার কথা তো একবার ভাব। ওরা যখন দেখবে আমরা মাংস নিয়ে বাড়ি ফিরেছি, ওদের আনন্দটা একবার কল্পনা কর। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কিন্তু ভালো দেখে কিনতে হবে, যেন মাংসে ঠকে না যায়। তুই আমার ওপর ছেড়ে দে, চল। ওই তো কুদ্দুস চাচার মাংসের দোকান, ওর কাছে সেরা জিনিসটা পাওয়া যায়। কুদ্দুস চাচা, ভালো মাংস থেকে আমাকে 1 কেজি মাংস দাও তো দেখিনি। ঠিক আছে বাবা, আমি তোমাদের ভালো দেখে মাংস দিচ্ছি, একদম সিনার মাংস দিচ্ছি। এই নাও। কিন্তু তোমরা আর দেরি করো না, আকাশটা কিন্তু খুব খারাপ রূপ নিচ্ছে, আর পশ্চিমে বেশ মেঘ লেগেছে, যে কোনো মুহূর্তে ঝড় নামতে পারে। জি চাচা, আমরা এখনই রওনা দিচ্ছি। তারা বাজার থেকে প্রয়োজনীয় আরও কিছু টুকিটাকি জিনিস কিনে বাড়ির পথ ধরল। ততক্ষণে আকাশটা নিকষ কালো আঁধারে চেয়ে গেছে। দিনের আলো পুরোপুরি নিভে গিয়ে এক থমথমে পরিবেশ তৈরি হয়েছে। বাতাসের বেগও ক্রমশ বাড়ছে। সর্বনাশ, মহাজনের কথাটাই সত্যি হলো। এই তো দেখি ভালো ঝড় শুরু হয়ে গেল। আমি তোকে আগেই বলেছিলাম। এখন কি হবে? এই রাস্তায় তো দাঁড়ানোর মতো একটা চালাও নেই, আমরা তো ভিজে একেবারে শেষ হয়ে গেলাম। আরে আমাদের কথা ছাড়, মাংস যে ভিজে একাকার হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে তো। এই ঠান্ডায় আর বৃষ্টিতে বেশিক্ষণ থাকলে তো রক্ত জমে যাবে। চল দৌড় দে, সামনে যদি কোনো আশ্রয় পাওয়া যায়। রাজীব দেখতে পেল দূরে একটা টিমটিমে আলো দুলতে দুলতে তাদের দিকে এগিয়ে আসছে। ওই দেখ তহিদ, একটা আলো, মনে হচ্ছে কোনো ভ্যান গাড়ি হবে। হ্যাঁ, একটা হারিকেনের আলো। আরে
ওটা তো একটা ভ্যান গাড়ি। যাক, সৃষ্টিকর আজ আমাদের বাঁচিয়ে দিল। চল গাড়িটাকে থামাই। তারাবি, মহাজন কিন্তু এই রাস্তাটা নিয়ে আমাদের সাবধান করেছিল, বলেছিল এই রাস্তায় নাকি অবঘটন ঘটে। লোকটা কে, কি বৃত্তান্ত কিছুই তো আমরা জানি না। আরে এখন ওসব কুসংস্কার ভাবার সময় আছে? দেখছিস না কি অবস্থা? এই মুহূর্তে ভ্যানই আমাদের জন্য সৃষ্টিকর্তার রহমত। হয়তো আমাদের মতো কোনো সাধারণ মানুষ বাড়ি ফিরছে। চল একবার অনুরোধ করে দেখতে, দোষ কি? চাচা একটু দাঁড়ান, আমরা খুব বিপদে পড়েছি। সৃষ্টিকর্তার দোহাই লাগে, একটু দাঁড়ান। এ বাছারা, তোমাদের অবস্থা দেখে তো আমার খুব মায়া হচ্ছে। এসো এসো, ভেতরে এসে বসো। মানুষের বিপদে মানুষই তো এগিয়ে আসে। ভাড়ার কথা পরে হবে, আগে তো এই ঝড় থেকে নিজেদের বাঁচাও। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব চাচা, আপনি না থাকলে আজ আমাদের কি হতো ভাবতেই পারছি না। আরে এতে আর ধন্যবাদের কি আছে, সবই উপরবালার ইচ্ছা। আচ্ছা, তোমাদের হাতের ওই থলেতে কি আছে? কিছু না চাচা, এখানে মাংস আছে। আজ মজুরি পেয়ে মাংস কিনেছি, বাড়ির ছেলেমেয়েরা খাবে বলে। বাহ, খুব ভালো জিনিস। মাংসের গন্ধটা আমার বড্ড পছন্দের, বিশেষ করে তাজা কাঁচা মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে, শুনলেই আমার গিন্নির কথা মনে পড়ে যায়। কাঁচা মাংসের গন্ধ অদ্ভুত লাগছে, তাই না? আসলে কি জানো, আমার গিন্নিও সব রান্না করা মাংস খুব পছন্দ করে। সে বলতো আগুনে পুড়লে নাকি মাংসের স্বাদ বেড়ে যায়। ভালোবাসত টাটকা মাংসের তরকারি। তাই নাকি? অদ্ভুত তো। তা আপনার স্ত্রী কি আপনার সাথে থাকেন? থাকে তো, আমার সাথেই থাকে। এই তো আমি বাড়ি ফিরছি, আর সে আমার জন্য পথ চেয়ে বসে আছে আমার কুঁড়ে ঘরে একা একা। তার একদম ভালো লাগে না। আমি কখন যাব, তার জন্য খাবার নিয়ে যাব, সে অধীর আগ্রহে আমার অপেক্ষায় থাকে। আপনাদের মধ্যে খুব ভালোবাসা, তাই না চাচা? ভালোবাসা? আমাদের সম্পর্কটা ভালোবাসা ঘৃণার অনেক ঊর্ধ্বে। সে আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, আর আমিও তাকে ছাড়া। আচ্ছা, অনেক তো গল্প হলো, এবার কাজের কথায় আসি। কি কথা চাচা? তোমাদের গ্রাম তো এখান থেকে এখনো অনেকটা পথ। এই ঝড় বৃষ্টিতে আবার ভ্যান আর চলতে চাইছে না। দেখছো না কেমন দাঁড়িয়ে পড়েছে? কষ্ট হচ্ছে। এই আপনি না বললেন কাছেই? কাছেই তো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তাই ভাড়াটা একটু বাড়িয়ে দাও, তাহলে হয়তো চেষ্টা করে বাকি পথটা নিয়ে যেতে পারি। ভাড়া কত দিতে হবে চাচা? বেশি না, তোমরা দুজন আছো, 80 টাকা করে 160 টাকা দিলেই হবে। বলেন কি চাচা? আমরা গরিব দিনমজুর। আমাদের দুজনের কাছে মোট 200 টাকা ছিল, তার মধ্যে বাজার করে এখন 60 টাকার মতো আছে। 2 গুণ টাকা তো চেয়ে বসলেন। তাহলে পুরো 60 টাকাই দে। আমার গাড়িতে কি তোরা ফ্রিতে যাবি? টাকা না থাকলে এক্ষুনি আমার গাড়ি থেকে নেমে পড়। চাচা, আপনি তো কথা দিয়েছিলেন, দয়া করুন। এই জঙ্গলের মধ্যে আমরা কোথায় যাব? আমাদের কাছে যা আছে সবটা দিলে আমরা বাড়ি ফিরব কি করে? দয়া? আমার ব্যাপারে জীবনে কাউকে দয়া করিনি। হয় পুরো টাকা বের কর, নয়তো দূর হ আমার গাড়ি থেকে। তোদের মতো ফকিরদের গাড়িতে তুলে আমি পাপ করেছি। নাম নাম বলছি। আপনি কাজটা ঠিক করলেন না। সৃষ্টিকর্তা আর বিচার করবে। বিচার? এই জঙ্গলে আমি বিচারক। এখন বিদায় হও তোমরা। দুজনেই বৃষ্টির মধ্যে হাঁটতে থাকেও। দেখলে আমি বলেছিলাম না, মহাজনের কথাটাই সত্যি হলো। লোকটা একটা শয়তান, মানুষ নয়। কি করে বুঝবো বল? প্রথমে তো কত ভালো ব্যবহার করলো। মানুষ চিনতে কতবার ভুল করলাম আমরা। আমার জন্য আজই বিপদ হলো। এখন কি হবে? আগে এখান থেকে বের হতে হবে। এই ঠান্ডায় বেশিক্ষণ থাকলে তো মরেই যাব, কিন্তু কোন দিকে যাব কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ রাজীব দেখল জঙ্গলের কিছুটা গভীরে যেদিকে ভ্যান গাড়িটা গিয়েছিল সেদিকে একটা ক্ষীণ আলোর রেখা। ওই দেখ, একটা আলো। মনে হচ্ছে কোনো বাড়িঘর হবে। চল ওখানে গিয়ে একটু আশ্রয়ের জন্য অনুরোধ করি। আবার অজানা লোকের কাছে আশ্রয় যাইতে যাবি? একটু আগে না শিক্ষা পেরি? ওটা নির্ঘাত শয়তান বুড়োটারই বাড়ি। ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। হতে পারে, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলেও তো মৃত্যু নিশ্চিত। চল আমরা তার ঘরে ঢুকবো না, শুধু দূর থেকে দেখব। যদি কোনো উপায় বের করা যায়, অন্তত আজকের রাতটা কোনো চালের নিচে কাটাতে পারলে বেঁচে যাব। চল জানালার ভাঙা ফাঁক দিয়ে উঁকি মেরে দেখি। রাজীব ও তহিদ জানালা দিয়ে উঁকি মেরে দেখে ওই ভ্যানওয়ালা একটা বিভৎস চেহারা নিয়ে বসে আছে। তার পাশে একটি শরীরের মতো কিছু একটা বসে আছে।
নেই খেয়ে নেই, আজ তোর জন্য গরম গরম মাছ এনেছি, দেখ কেমন তাজা। বলছি, আমার উপর রাগ করেছিস আজ তোর জন্য মাংস আনতে পারলাম না বলে? এ আমি কি দেখছি, এ তো কোনো মানুষ নয়, সাক্ষাৎ পিচাস। ওই হতচ্ছাড়া শিকারটা দুটো পালিয়ে গেল, নইলে আজ তোকে জ্যান্ত মানুষের কলিজা ভোনা খাওয়াতাম। কিন্তু তুই চিন্তা করিস না, যদিও আমি ওদের গন্ধ পাচ্ছি, ওদের রক্তের গন্ধ আমার নাকে লেগে আছে, আমি ওদের খুঁজে বের করবই। তৌহিদ রাজীব পালানোর জন্য ঘুরতেই তৌহিদ পা একটা শুকনা ডালের উপর পড়ল। মট করে একটা শব্দ হতে ঘরের ভেতর থেকে বাঘের মতো গর্জন ভেসে এলো। কে কে ওখানে? দাঁড়া শয়তানের দল, আজ তোদের মাংস দিয়েই আমার গিন্নির ভোজ হবে। এই কথা শুনতেই রাজীব ও তৌহিদ দুজনেই সমস্ত শক্তি দিয়ে দৌড় দিতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে। সকালে গ্রামের কিছু লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে এদিকে এসো, দেখো গাছের নিচে কারা যেন মরে পড়ে আছে। এরা হয়তো চোর হবে, রাতের বেলা চুরি করতে এসে ধরা পড়ে গণধলাই খেয়েছে। চল আমরা ওদিকে না যাই, পুলিশ কেসের ঝামেলায় কে জড়াবে? তোমরা মানুষ না আর কিছু, দুটো লোক পড়ে আছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিয়ে গল্প বানাচ্ছ। বেঁচে আছে না মরে গেছে সেটা তো আগে দেখতে হবে, একটু মনুষ্যত্ব দেখাও। নাজমার ধমকে সবাই চুপ হয়ে গেল। সে এগিয়ে গিয়ে রাজীব আর কামালের কপালে হাত রাখল। শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে, কিন্তু শ্বাস চলছে। বেঁচে আছি দেখে তো মনে হচ্ছে। খুব ভয় পেয়েছি। রবি, তুমি দৌড়ে গিয়ে বাড়ি থেকে এক গ্লাস জল নিয়ে এসো। আর কাজল, তুমি এক্ষুনি মোড়ল মশাইকে খবর দাও, জলদি করো। চোখে মুখে জলের ছিটা দিতে তৌহিদ আস্তে আস্তে চোখ খুলল। শান্ত হন আপনারা, শান্ত হন, এখানে কেউ নেই। আপনারা এখন নিরাপদ। আমরা গ্রামের লোক, দেখুন সকাল হয়ে গেছে, ভয় পাবেন না। রাজীব ও তৌহিদকে মোড়লের বাড়ির উঠোনে নিয়ে যাওয়া হলো। গ্রামের অনেক মানুষ সেখানে ভিড় জমায়। কিছুটা সুস্থ হওয়ার পর তারা কাঁপতে কাঁপতে গত রাতের সব ভয়ঙ্কর ঘটনা খুলে বলল। তোমরা যা দেখেছ তা মিথ্যে নয়, কিন্তু তোমরা যাকে দেখেছ সে এই পৃথিবীর মানুষও নয়। মানে তোমরা যে নাজিম ব্যাপারী আর তার কুড়েঘরের কথা বলছো, সেই নাজিম আর তার স্ত্রী ননি দুজনই বছর 3 আগেই বটগাছটার কাছেই বজ্রপাতে মারা গিয়েছিল। মারা গিয়েছিল? তাহলে আমরা কাকে দেখলাম? তোমরা তাদের অতিপ্ত আত্মাকে দেখেছ। নাজিম তার স্ত্রী বেঁচে থাকতে ভয়ানক লোভী আর হিংসে উঠেছিল। বিশেষ করে মাংসের গন্ধ পেলে ওরা আর স্থির থাকতে পারত না, কেড়ে হলেও খেত। গ্রামের কেউ শান্তিতে একটা হাঁস মুরগিও পুষতে পারত না ওদের জন্য। মরল মশাই ঠিকই বলেছেন, আমার স্পষ্ট মনে আছে ওরা একবার আমার বাড়ির রান্না করা মাংস চুরি করেছিল। ধরা পড়ার পর কি নির্লজ্জের মতো অস্বীকার করল। ঠিক তাই, যেদিন ওরা মারা যায় সেদিন ওরা প্রাশে গ্রামের একজনের কাছ থেকে একটা মোড়ক প্রায় কেড়ে নিয়েই ভ্যান গাড়িতে করে ফিরছিল। ওই বটগাছের কাছে আসতেই প্রচণ্ড ঝড় শুরু হয় আর ওদের গাড়ির ওপর বাজ পড়ে। নাজিম ও তার স্ত্রী ননি সবাই একসাথে পড়ে ছাই হয়ে যায়। শুধু ননি বেগমের কঙ্গালপাই কোনো মতে টিকেছিল। সেই থেকে ওদের লোভী আত্মা মুক্তি পায়নি। তার মানে আমাদের হাতে মাংসের গন্ধ পেয়েই। হ্যাঁ, মাংসের গন্ধই তোমাদের জন্য কাল হয়েছিল। ওদের লোভী আত্মা তোমাদের উপর ভর করতে চেয়েছিল। ভাগ্য ভালো যে তোমরা কোনো মতে পালিয়ে আসতে পেরেছ। অনেকেই এতটা ভাগ্যবান হয় না। তাহলে এই অভিশাপ থেকে বাঁচার উপায় কি মরল মশাই? উপায় একটাই, এই অভিশপ্ত রাস্তা রাতের বেলা একা চলাচল না করা, আর করলেও সাথে কখনো এমন কিছু না রাখা যা ওদের আকর্ষণ করে। ওরা সবসময় আমাদের আশেপাশেই থাকে। সাবধান। আরও হ্যাঁ, যে কথা বলছিলাম, বন্ধুরা দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট করো। গল্পটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।